আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 6টা বেজে 30 মিনিট আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সকালে উঠে অফ ক্যামেরায় অনেক কাজ সেরে নিয়েছি। বাসি বিছানা গোছানো, মেয়েকে ঘুম থেকে ওঠানো, ওর বাবাকে নাস্তা তৈরি করে দেওয়া, সব কিছু তৈরি হয়ে গেছে। এবার সামান্য একটু নাস্তা করে থালা বাসনগুলো ধুতে এসেছি। এগুলো ধোয়া হয়ে গেলে তারপর তো নিশ্চিন্তভাবে এবার দুপুরে রান্নাটা করতে পারবো। তো আজ দুপুরে রান্নার জন্য নিয়েছি আলু, আর এই আলুগুলো আমি কিন্তু কিউব করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেন বলুন তো, আজ আমি রান্না করব সয়াবিনের তরকারি। তবে সয়াবিনের তরকারিটা আলু একটু বেশি যদি দিয়ে ওইটা একটু ভোনা মতো করি, তাহলে বাসার সবাই খেতে খুবই পছন্দ করে। তবে আমার বাসায় আমার হাজব্যান্ডও একসময় খেত না, কিন্তু ইদানিং উনি একটু খায়। আর আমার মেয়ে, আমার ছেলে সবাই এই সয়াবিনের তরকারিটা পছন্দ করে। আর এটা অনেক পুষ্টিকর, সেই কারণে এটা আমি আমার বাসায় প্রায় রান্না করি। আমার শ্বশুরবাড়ির ক্ষেত্রে এই সয়াবিনের তরকারিটা কেউ কখনো খায় না। যত ভালো করেই রান্না হোক না কেন, তাদের কাছে নাকি গন্ধ লাগে। তো এটা মূলত নিজের কাছে গন্ধ তো লাগে না, সেরকম ভালোভাবে রান্না করি। আমি রান্নার আগে সয়াবিনটা ভালো করে গরম পানি দিয়ে উতলিয়ে নিয়ে সেটা আবার ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিই। এই কারণেই হয়তো গন্ধটা থাকে না, আবার অনেকেরই গন্ধ লাগে। তো যাই হোক, সয়াবিনের তরকারি রান্না করার জন্য এদিকে সয়াবিন তো দিয়ে দিয়েছি চুলায় গরম হওয়ার জন্য। আর আমার আলুটা কোটা শেষ হয়ে গেছে, আলুটা ধুতে এসেছি। আলুটা ধুয়ে তারপর আলুটা সিদ্ধ বসিয়ে দিব। প্রতিদিনের এই একঘেয়েমি জীবন সত্যি অনেকের কাছে হয়তো একটু খারাপ লাগে, কিন্তু আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। কেননা আমি আমার সংসারটাকে অনেক ভালোবাসি, আর এই সংসারের কাজগুলোকে খুব ভালোবেসে তাই করি। আমার যদি মনে হয় যে আমি এখন এত কিছু রান্না করার পরেও যদি মনে হয় যে না, আমি আরও একটা কিছু করব, তো তখনই আমার মন অনুযায়ী আমি যখন তখন রান্নাঘরে আসি এবং চুলা ধরিয়েই সেই কাজটা করে থাকি। আমার কিন্তু কখনো আলসেমি লাগে না। তবে আলহামদুলিল্লাহ আমার জীবন নিয়ে আমি অনেক খুশি। আমার হয়তো বেশি দামি কিছু ঘরে নাই, দামি আসবাবপত্র নাই, দামি কোনো গহনা নাই, দামি কোনো কিছুই নাই। অতি সাধারণ আমি। আমার পোশাক আশাকও খুবই সাধারণভাবেই রাখি এবং আমি সাধারণ জীবনযাপন করতেও খুবই পছন্দ করি। আমি যদি কিছুদিনের জন্য মানে 2 থেকে 3 দিনের জন্য যদি কোথাও বেড়াতে যাই, তো তখন কিন্তু আমার নিজের ভীষণ খারাপ লাগে, কেমন যেন আনইজি ফিল করি। তো অনেকে কিন্তু বেড়াতে খুবই পছন্দ করে যে 2-1 দিনের জন্য গেলাম, সেখানে ঘুরে বেরিয়ে খুব আনন্দ পাই। কিন্তু আমার কেন জানি আনইজি ফিল লাগে, মনে হয় নিজের ঘর নিজের সংসারের মতো আর কোনো জায়গায় হয় না। তো আমার ছেলে অনেক সময় আমাকে বলে যে আম্মু তুমি এমন কেন, তোমার কি কোথাও যেতে ইচ্ছা করে না? তো আমি বলি আমি ছোটোবেলা থেকেই এমন, আমার রুম থেকে বেরোতে ইচ্ছা করে না। আমি আমার যে রুমটাতে থাকি আমি সেটাকে আমার জান্নাতের মতো করে সাজিয়ে রাখি, যে এটাই আমার স্বর্গ হয়ে থাকবে। তো এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে যে আমি যেখানে থাকবো সেই জায়গাটা অনেক সুন্দর পরিপাটি করে রাখবো, যাতে আমার ওই রুমটাই আমার কাছে সব মনে হয়।
এবং ওই রুমটা ধুয়ে আমার বাইরে যেতেও ভালো লাগে না। মনে হয় কি না আমার এই জিনিসটা নাই অথবা ওই জিনিসটা নেই, আমার রুমটাই সব থেকে ভালো আছে, সেটা হোক না কেন টিনের বেড়া অথবা দালান ঘর। সোয়াবিনটা কষিয়ে নিয়ে এবার আসছে একটু কাপড় ভিজাতে, কারণ ওইদিকে সোয়াবিনটা কষিয়ে একটু ঝোলের পানি দিয়ে দিয়েছি, আর এবার একটু হুইল পাউডার দিয়ে এটা একটু গরম করে নিয়ে, মানে হালকা করে পানিটা একটু গরম করে নিয়েছি, নিয়ে সেটার ভিতরে পুরো কাপড়টা দিয়ে দিব। গ্রাম থেকে যে কাপড়গুলো পরে আসছিলাম, তো সেই কাপড়গুলো একটু না ধুয়ে রাখলে কেমন যেন একটা, যে ময়লাগুলো পায়ে লেগে গেছে, মানে পায়জামার পায়ায় লেগে গেছে, ওগুলো নোংরা হয়ে থাকবে। আর এগুলো একটু হুইল দিয়ে ভিজিয়ে দিলে যেটা হবে যে ওর যে একটা গ্যাস থাকে সেটাও থাকবে না। তো যাই হোক, ওইদিকে রান্না হচ্ছে আর এদিকে ভাবলাম যে কাপড়গুলো ভিজিয়ে দিই, তাহলে কাপড়গুলো ভিজানো থাকলে আমি যখন রান্না করে উঠবো তারপর পরে এগুলো কেচে ধুয়ে দিতে পারবো। আমি আমার সংসারটাকে পরিপাটি করে গুছিয়ে রাখতে ভীষণ পরিমাণে ভালোবাসি, হয়তো খুব বেশি একটা পারি না, অনেকে হয়তো আমার থেকে বেশি ভালোভাবে গুছিয়ে রাখতে পারে, তবে আমি যতটুকু পারি ততটুকু চেষ্টা করি। তো এইদিকে তো তরকারি রান্নাটা হয়ে গেছে, আমি ডিম ভেজে এর ভিতরে দিয়ে দিয়েছি সয়াবিনের ভিতরে। আর অনেকে হয়তো ভাবে যে সয়াবিনের তরকারিতে আবার ডিম দেওয়া কেন, তবে এটার ভিতরে যে আলু দিয়েছি বেশি করে, দেখা যাবে কি সয়াবিনগুলো একটা একটা করে তুলে তুলে খেয়ে নিবে সব, কিন্তু আলুগুলো পড়ে থাকবে। তো সেই মুহূর্তে কি করব, সেই মুহূর্তে তো আমাকে আবার ডিম ভাজতে যেতে হবে অথবা অন্য কিছু করতে যেতে হবে। তো সে কারণে ভাবলাম একবারে ডিমগুলো ভেজে ওর উপরে দিয়ে দিই, তাতে করে ওদের সয়াবিন দিয়ে খাওয়ার দরকার হলে সেটা দিয়ে খাবে, নয়তো ডিম দিয়ে খাওয়ার হলে সেটাও নিয়ে খেতে পারবে। রুমটার বিছানাটাই যা উঠিয়েছিলাম, কিন্তু ভালো করে ফিনিশিং দেওয়া হয়নি, আর দিলেও বাকি। বাসায় যে দুইটা বাচ্চা আছে, সারাদিন তো এই বেড ছাড়া অন্য কোথাও যায় না, তো সারাটা দিন বেডের উপরেই থাকে, সেই কারণে হয়তো এই স্কুল বন্ধ থাকাকালীন রুমটা সেইভাবে গোছাতেও পারছি না, আপনাদের সাথে শেয়ারও করতে পারছি না আমার ঘরের টুকিটাকি অন্যান্য কাজকর্ম। আরও শীতের বেলা কোনটা থেকে কোনটা করব এটাও বুঝতে পারি না। রান্না করে উঠতে উঠতেই বেজে যায় 11:30 পর্যন্ত, আর 11:30টার পর থেকে তো মেয়েটাকে খাওয়াতে আরও একটা ঘন্টা, আর তারপর থেকে তো কাজকর্ম লেগেই থাকে। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিক, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। গরমকালে ঘর মুছতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু শীতকালে আমার কাছে মোটেও ঘর মুছতে ভালো লাগে না, কেননা মেঝেটা পুরো ঠান্ডা হয়ে থাকে আর এই ফ্লোরটাতে এত ময়লা পড়ে যে না মুছলেও কোনো উপায় থাকে না, মুছতেই হবে। যেহেতু আমার বাসার সদস্য অনেক লোক, তো সবাই ছোট ছোট বাচ্চা, বেশিরভাগই আমার দুইটা বাচ্চা, আমার ছোট ভাই, তো সব মিলিয়ে আমাকে একটু রুমটা বেশিই গোছাতে হয়, কেননা ওরা বারবার এলোমেলো করে আর আমাকে সেগুলো একা হাতেই গোছাতে হয়। ওরা তো আর গুছিয়ে রাখে না, ওরা জাস্ট এলোমেলো করেই চলে যায়, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে সেই যে কাজটা আমি গুছিয়ে রেখে এসেছিলাম সেগুলো আমাকে আবার করতে হয়। বাইরের এই খাটটাতে অনেকে এসে বসে, তো আমি রান্না করি, আমার পরিবারের লোকও এসে বসে, আমার হাজবেন্ড, আমার ভাই অথবা আমার দুইটা বাচ্চা, যাই হোক এই খাটটার পরে এসে বসে। এখন তো শীতকাল, যে কারণে একটু কম আসে, কিন্তু গরমকালে দেখা যাচ্ছে গরমে সময় একটু বেশি বসে এখানে।
তবে এখন একটু পরিষ্কার করে রাখলাম, কেননা বাসায় যখন কাস্টমার আসবে তখন তো রুমের ভিতর সবসময় অনেক লোক নিয়ে যাওয়া যায় না, তো সেই কারণে ওই জায়গাটাই বসতে দিতে হয়, ওনাদেরকে বসতে দিয়ে তারপর হয়তো প্রোডাক্ট দেখাতে হয়। তো যে কারণে বাইরের খাটটা আগে ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে এখানে এইটা হচ্ছে চিড়া। তো এই চিড়াটা ভালো করে ধুয়ে রোদে দেব একটু। তো ধুলে অবশ্য নরম হয়ে যাবে। অনেকে প্রশ্ন করবেন যে ধোয়ার কি দরকার ছিল, এমনিতেই রোদে দিতে পারতেন। তো এটা আগে মূলত 2 দিন রোদে দিয়েছি, দেওয়ার পরেও দেখি যে এর ভিতর থেকে একটা গন্ধ, মানে প্লাস্টিকের ঢামে রাখা ছিল সে কারণে একটা গন্ধ ছিল। তো সেই গন্ধটা যাতে চলে যায়, সরে যায়, সেই কারণেই এটা ধুচ্ছি। গতকাল রাত্রে একবার ধুয়েছিলাম, কোনো রকম 1 পট মতো চিড়া নিয়েছি, নিয়ে তারপর এভাবে করে ভালো করে ধুয়ে ওটা আবার ঝাল, পেঁয়াজ, রসুন সব একসাথে করে একটু ভেজে দিয়েছি। তাতে দেখলাম যে না, সবাই খেয়ে নিয়েছে। কিন্তু এটা যদি এইভাবে আরও কয়েকদিন ধরে পড়ে থাকে, তা প্রায় অনেকগুলোই চিড়া হবে, 6 কেজি মতো চিড়া। তো অত চিড়া কি করে খাবে? আর এটা তো ভিজিয়ে দিলে কেউ খাবে না, যে সেটা ভিজিয়ে দিলে খেয়ে নেবে। আমার বাসায় চিড়া একমাত্র খায় ভাজি, আর তাছাড়া কিন্তু ভিজিয়ে দিলে খেতে চায় না। তো সামনেই রোজার মাস আসছে, যে কারণে এগুলো আগে শেষ করি, তারপরে হয়তো রোজার মাসে আবার আনতে হবে। তো সে কারণে এগুলো গত বছরের চিড়া শেষ করার এই পদ্ধতিটা করছি। তো ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে এর ভিতরে যত ময়লা ছিল সেগুলোও বেরিয়ে গেল, আর একদম পুরো পরিষ্কার, কোনো রকম বালি লাগারও চান্স থাকলো না। এবার এটা সুন্দর করে একটু একটা শপিং ব্যাগের উপরে, একটা চালনির উপর করে নেড়ে দিলাম ছাদে, যেটা জাস্ট একটু পানি টানবে এরকম অবস্থা একটু হলে এটা নিয়ে তারপর ভাজি করব চিড়েটা। তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।